দেখতেছি। তো যারা যারা দেখতেছেন যেখান থেকে দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এপিসোড নাম্বার হরস মানে দিনের রাজাতে এপিসোড নাম্বার 25-এ। তো যারা যারা দেখতেছেন যেখান থেকে দেখতেছেন অবশ্যই তাদেরকে শুভেচ্ছা স্বাগতম। তো প্রথমে আপনার চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনার সবাই? কিন্তু আপনার সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে মতো ভালো আছি, সুস্থ আছি। তো যারা যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই সবাইকে শুভেচ্ছা স্বাগতম। জিনের রাজত্ব এপিসোড নাম্বার 25-এ যারা যারা দেখতেছেন যেখান থেকে দেখতেছেন অবশ্যই সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাইতেছি। আর একটা কথা বলতেছি, যারা যারা দেখেন আমার ভিডিওটি অবশ্যই মানে আমার হরর স্টোরিগুলো দেখেন, জিনের রাজত্বের হরর সত্য ঘটনাগুলো আপনারা জানেন, দেখেন, আমি দেখেন আর কি। যেটা বলতে গেলে অবশ্যই তাদেরকে একটা কথা বলি, যা যা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। শেষ কথা বলতে যাই, আমি আর পরে যা বলবো না, কারণ আগেই বলে দিলাম সাবস্ক্রাইব করেন। যদি একটু হলেও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করে দেন আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে। আর যদি পারেন একটু কষ্ট করে হলেও আপনারা সাবস্ক্রাইব পাশাপাশি শেয়ার করেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের পাশাপাশি যারা যা দেখে, আই মিন তারা যা দেখে না, আপনারা দেখেন কিন্তু তারা দেখে না, একটু চেষ্টা করবেন তাদেরকে জন্য শেয়ার করে দাও। আর নিশ্চয়ই একটাই কথা বলবো, আপনারা যা দেখেন অবশ্যই একটু নির্ভীক অবস্থায় এবং শুনশান, মানে এটা রাশের মধ্যে থাকলে না, অনেক মানুষের মধ্যে থাকলে আপনারা এই হস্টেলটা মজা পাবেন না। তো আপনার হস্টেলটা আজকে বলবো অবশ্যই, অনেকগুলো হস্টেল আজকে আছে, দেখুন মধ্যে দেখাতে পারছি অনেকগুলো হস্টেল এখানে লেখা আছে। তো আজকে বলবো আপনাদের, হ্যাঁ, যতটুকু পারি চেষ্টা করি আপনাদের বলার চেষ্টা করবো। প্রায় 2 দিন পর আমি হস্টেলের সাথে, তো অনেকেই লেখছে আমার জীবনে কিছু কিছু হস্টেলগুলো আছে, মানে অনেক মানে সিকুয়েন্স তো অনেকে আছে বলছে আপনাদের, তো অনেক কিছু আছে, তো সেগুলো আপনাদের বলবো। যারা যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, হ্যাঁ। তো চলুন আমরা কথা না বলে হস্টেলে যাওয়া যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো শুরু করা যাক, হ্যাঁ। তো যে ঘটনা বলবো, আগে একটা কথা বলি, যারা দেখেন অবশ্যই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখেন। আপনারা মনে কি এই করে কি দেখেন শুরুতে শেষ পর্যন্ত দেখেন না, কেউ কেউ দেখেন আবার কেউ কেউ দেখেন। তো একটা কথা বলি, শুরুতে শেষ পর্যন্ত নাই দেখেন তাহলে কিন্তু আপনারা হরর স্টোরি মজা পাবেন। তো একটা কথা বলি, আপনারা যারা যারা দেখেন অবশ্যই শুরুতে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু একটু হলে একটা মজা পাবেন, ঠিক আছে? তো কথাটা বলে চলুন বন্ধুরা ঘটনা করা যাক। তার আগে একটা কথা বলি, প্লিজ আবার বলতেছি, যারা যারা দেখেন অবশ্যই ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর কমেন্ট করেন আমার ভিডিও আপনার কাছে কিরকম লাগে একটু কমেন্ট করেন প্লিজ, জানেন। আর সাবস্ক্রাইব করেন প্লিজ আমার, হ্যাঁ। তো চলুন শুরু করা যাক, হ্যাঁ। তো হরর স্টোরি এমন একটা হরর স্টোরি আছে যেটা আপনাকে তো অনেকটা অদ্ভুত লাগবে বা একটু হলেও ভয় লাগবে, জানি না ভয় লাগবে কিনা, কিন্তু অদ্ভুত আমার কাছে লাগছে, আমি লিখছি যাও। তো হরর স্টোরি এখানে আসতে শোনাবো, হ্যাঁ। তো আপনারা একটু একটা কথা যখন শুনবেন অবশ্যই একটু নিরিবিলি অবস্থা শুনবেন, হ্যাঁ। তো চলুন বলার কথা না বলে ঘটনা ফেলাম, হ্যাঁ। তো হরর স্টোরিটা একটু অদ্ভুত অনেকটা, সেটা হচ্ছে বলছে, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার অনেক দিনের একটা ঘটনা আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, মানে আপনার সাথে শেয়ার করতে আর কি, মানে আপনাদের সাথে আবার আমার সাথে বলো আর কি, এবং আপনাদের সাথেও শেয়ার করতে বসে, এই জন্য যাই হোক আমরা ঘটনা একটু বলি আপনার খেয়াল করেন। তো সেটা হচ্ছে যে যে অনেক আগের কথা, যে আমার সাথে নাকি একটা জিন ছিল, সেই জিনটা সবসময় চাইতো আমাকে নিয়ে যেতে, মানে তার সাথে নিয়ে যেতে, মানে জিন নিয়ে যেতে চলতে বলতে এখানে বলছে তার সাথে করে একবার জীবনের জন্য, সারা জীবনের জন্য নিয়ে যেতে, এইটা বলছে আর কি। তো দেখ শুনে, তো আমি ছোটকালে অত কিছু বুঝতাম না, জানতাম না, তখন কত হবে 7 বছর বা 6 বছর এরকম হয়। তো তখন থাকতে, হ্যাঁ, এখন আমার বয়স 20-21 বছর, সাপোজ মেয়েদের বয়স বলতে নেই, যদিও সে রিল্যাক্স, দেখ সমস্যা নাই, 20-21 বছর সামথিং এরকম, হ্যাঁ। তো যে মেয়েদের বয়স কিন্তু বলতে নেই, তারপর তিনি বস, দেখ সমস্যা নেই, আমি একটু বললাম না, সে এটা হিন্দি 20-21 হবে, আপনারা বুঝিয়ে নিন, ঠিক আছে, দেখ সমস্যা নেই, অ্যাডজাস্ট ঠিক আছে আর কি, দেখ সমস্যা নেই। যে বসে যে ভাইয়া আমি যখন 6-7 বছর মধ্যে ছিলাম, তখন সে ওই জিনটা আমাকে নিয়ে যেতে এসেছিল এবং আমাকে অনেক ভয় পেতে দেখাতো। যখন রাত্রে শুতাম আমাকে একা পেয়ে অনেকটা ভয় দেখাতো, এবং তার রূপ ধারণ করা, মানে তার রূপে আমার মনে করেন আমার ধারণ করে আসতো অনেকের রূপ। যেমন আমার বান্ধবীর রূপ ধারণ করে একটা আসতো, এক ঘটনা বলি। আমার আমার রাতেবেলা মানে আমার খেলতেছে, আমি এমনি চঞ্চল প্রকৃতি ছিলাম, খেলাধুলা করতাম অনেক সবসময়। আমার বান্ধবী গীতা ছিল, গীতা নাম ছিল গীতার, কে এখনো মনে পড়ে, সেও বড় আছে। তো তার মানে তার বই, তো সে কি করলো, রাত্রিবেলা 9টা-10টার দিকে আমায় ডাক দেয়, বান্ধবী চল, আজকে আমরা অনেক সুন্দর একটা জায়গা যাবো, চল, এভাবে ডাকতেছে, মানে বান্ধবী বান্ধবী এভাবে ডাকতেছে, নামটা বলতেছে, মানে বান্ধবী ডাকতেছে। তো তার কথা ডাকে ইয়াতে আমি কিছুক্ষণ পর বাইরে আসলাম, সে বাইরে আর কি, বাইরে যেটা দেখলো তার মতো কি একটা গীতার, মানে গীতার মতো বসে দাঁড়ায় আছে, কিন্তু
আহ, আপনি তো মানে আমি অবশ্য মানে মানে সরি আমি না মানে সেই একটু অবাক হয়েছি না, যে অবাকটা হচ্ছে এই জন্য যে আমার গীতা তো এত লম্বা না, ওই মেয়েটা অনেক লম্বা একটু বেশি, মানে আমার সাথে মানে তার গীতার চেয়ে একটু মেয়েটার সাথে মানে তার বান্ধবীর চেয়ে একটু লম্বা বেশি, অনেকটা লম্বা বেশি। তো আমি তো অবাক হলাম, আমি অবাক বললাম কিরে তুই এত লম্বা কিভাবে, লম্বা কেন, তুই লম্বা একটু দেখি, তুই হয়তো চোখে ভুল দেখিস, আমি লম্বা না, আমি ঠিকই আছি। ও এত রাত তো করে কই যাবো, ও চল তোকে এক জায়গায় নিয়ে যাবো, ওই সুন্দর একটা জায়গা আছে, এরকম চিন্তা ভাবনা করে তাকে নেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। সব ঠিকঠাক হয়েছে, যাওয়ার জন্য রেডি হয়েছে আর কি। তখন হঠাৎ করে তার মা জেগে যায়, জেগে ডাক দেয়, কিরে এত রাত করে কই যাচ্ছিস, এত রাত করে তোর ভয় করে না, তুই এত রাত করে কেন বাইরেছিস, কেন বাইর দিব, তুই এত রাত করে যদি যাস তোর জানোস না তোর একটা সমস্যা আছে, বিপদ আছে, তুই জানোস না। যখনই এই কথা বলে তুই বলতে পাইলো, হঠাৎ করে ওই মেয়েটা উধাও, যে গীতা নামে যে মেয়েটা ছিল লম্বা ছোট, যে মানে লম্বা অদ্ভুত টাইপের মেয়েটা, সেই মেয়েটা গায়ে একেবারে গায়ে নাই। তখন তার মানে সে আপু একটু ভয় পেয়েছে, বলছে ভাই, তখন আমি একটু ভয় পেয়েছি, শুনবে একটু খেয়াল করবো না, তখন বলছে ভাই আমি একটু ভয় পেয়েছি আর কি, যে কি ব্যাপার, একটু আগে না আমার মানে একটু আগে এখন যদি কিছু না কিন্তু কয়েক সেকেন্ডের ব্যাপার, আমার সামনে গীতা ছিল, হয়তো লম্বা ছিল মেয়েটা অদ্ভুত, তুমি এটা গেল তুমি যে ছোট মামু আমাকে আমাকে খেলাধুলা করার জন্য একটা নতুন জায়গায় নিয়ে যাবে, আমার গীতা বান্ধবী আসছে, আমি ওর সাথে যাবো, ও আমাকে ডাকতেছে, এই জন্য আমি যেতেছি, মানে আমাকে একটু সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো, একটা পার্কের মতো একটা জায়গা, ওখানে নাকি রাস্তায় নিয়ে যাবো। ওই এত রাত করে তোর মানে গীতা বান্ধবী কোথায় আসছে, ওই কেনই বাস, ওর মা কি ওকে ছাড়বো, মানে এত রাত করে ওর মাকে ছাড়বো রে না, তাহলে তুই কেন আসবি, ওর মা সত্য আমি একটু আগে দেখলাম যে ওর মতনই মানে ওর মতনই মানে গীতাই আমার সামনে আসছে, হঠাৎ করে তোমাকে দেখলাম উধাও হয়ে আসছে, এটা কিভাবে সম্ভব, আসলে এটা কিভাবে সম্ভব, এটা কেন হইতে পারে সম্ভব। তো যাই হোক, তারপর সে বলছে ওই ও তোর গীতা মাঝি তুই যদি আসে তাই দেখা আমায় কো বান্ধব, ওই মা এখানেই তো ছিল, হঠাৎ করে তুমি যখন আসছো তখন কিরে উদয় হয়ে গেল, কয় কথা বলিস না, তাড়াতাড়ি ঘরে আয়, তোকে সব বলতেছে। বলছে যে তুই যাকে গীতা ভাবছিস সে আসলে গীতা না, সে হচ্ছে এটা অন্য কেউ ছিল, বা আমি খারাপ একটা জিন ছিল, তোকে নিয়ে যাওয়ার জন্য একটা কথা বলছিলাম না জিন, সে নিয়ে যাবে, সেই জিনটাই হয়তো আসছে তোর গীতার বান্ধবীর রূপ নিয়ে, মানে বলতেছে তার মাকে, তার মাও কিন্তু বলছে, অত সে ছোট ছোট 6-7 বছর সে আপু, সে বোঝে না যে আসলে এটা কে, তখন মানে তখন জেনে যাওয়ার পরে মাসে না যে তখন ডাক দিয়েছে তখন তো বোঝে নাই, তখন ডাকতে তার মা আসলো যে গায়েব হয়ে গেল না, তখন সে বুঝতে পারেনি আসলে কি, হয়তো বলছে মানে তখনও ভাবছে যে হয়তো চলে গেছে, ছোট মানুষ তো অতটা বুঝছে না, আর ছোট মানুষ তো অতটা বুঝছে না, তো যেহেতু আমরা ঘটনা বলি, বলছে তাড়াতাড়ি ঘরে আয়, তাড়াতাড়ি শিগগির ঘরে আয়। তোকে আমি এখনই বলতেছি কি হয়েছে তোর সাথে ঘটনা, কে এসেছিল এটা আনতে বলতেছে না। তো তার মা বলছে ভাই আমার মা বলছে ভাই আমার মার কথা অনুযায়ী আমি ঘরে আসলাম, ঘরে আসার পর মা বললো যে আরে পাগল তুই যা কি গীতা পাচ্ছ এত রাত করে, সেই গীতা কি আসবে তোর কোনো তোকে ডাক দেওয়ার জন্য, মানে খেলার জন্য, আসলে এটা গীতা ছিল না, ওটা ছিল একটা বদজিৎ, আমি তোকে যে জিনিসটা নিয়ে যেছো ওইটাই, ওইটাই তোর গীতা বান্ধবী নামে, গীতা নামে বান্ধবীটা রোজ ধরে আসছে আর কি তোকে নিয়ে যাওয়ার জন্য। এখন তুই বল, তুই যদি এখন চলে যেতি তাই তোর কি অবস্থা হইতো, এটা কি বললো। তো যেমন বলার পরে সে বুঝতে পারে যে আর না আর তো কেউ না, এটা আমার কোনো বান্ধবী না আসলে, তারপর থেকে যায়। যাইবো না যেটা বলতেছিলাম নাকি, যদি এটা ছিল ঘটনা তার, হ্যাঁ, তো তার যে জীবনের ঘটনা সে লেখছে আর কি, এই যে বললাম একটু আগে যে তখন তার মানে তোর আগে বললো আর কি যে এটা গীতা ছিল না তোর জিন ছিল, তো এই ছিল ঘটনা কে। তারপর বলছে যে ভাইয়া এরকম আরো অনেক ইতিহাস আছে, মানে ঘটনা আছে আমার সাথে, যে আমাকে নেওয়ার জন্য ওই জিনটা অনেক চেষ্টা করছে, হ্যাঁ মানে আমি বলি কথা খেয়াল করবো, হ্যাঁ আমাকে নেওয়ার জন্য জিনটা অনেক চেষ্টা করে, কিন্তু ওকে নিতে পারে হ্যাঁ, কারণ আমার মা এবং আমার দাদি অনেক দূর দূর করে, আমার মা তার মা তার দাদি আগে, আমার মা বলতে তার মা, সাইপের খেয়াল করে নেন, মানে কি বলতে শুনে, হ্যাঁ বলছে তার মা দাদি অনেক যে তার মা না সরি এভাবে লেখছে, মানে আমার মা দাদি আর কি অনেক দূর দূর পড়তো, তাই বলে আর কি এই জিনটা আমাকে বা তাকে আর কি নিতে পারে না আর কি, হ্যাঁ এই ছিল ঘটনা কি। হ্যাঁ তাও আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে এক রাত করে আমার দরজা, আমি যখন ঘুমাইছিলাম আম্মাও ঘুমাইছিল, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে, তো ঘুম ভেঙে যাওয়ার পর দেখি যে ঠক 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 করে দরজা খাইতেছে, এটা আরেকটা দেখো হ্যাঁ একটু খেয়াল করে আপনার আরেকটা। তো যখন আমি বলে মা দেখো কে যেন আসছে, দরজা খুলে দাও, মানে কে যেন আসছে রাত করে দরজা খুলে দাও, মা কোনো উত্তর দেয় না, আমি আবার বলি মা ওঠো ওঠো কে যেন আসছে দরজা খুলে দাও, আমি আমি নিজেই খুলে দিই,
মা যদি ওঠে না। তো খুলে দেখি, দরজা খুলে দেখি যে একদম নিরিবিলি চুপচাপ, মানে একদম নিরিবিলি। রাত ছিল তখন ২টা বাজে, হ্যাঁ? ২টা বাজে, তো বুঝতে পারছেন কত নিরিবিলি ছিল। অনেকটা এমনি মানে তাদের গ্রাম্য লাগছে, তারা গ্রামে থাকতো আরকি, ঠিক আছে? তো গ্রামে বোঝেন তো অনেকটা নিরিবিলি, অনেক চুপচাপ শুনশান। গ্রামের মানুষ তো প্রায় ৮টা-৯টা বাজে ঘুমায় যায়। তখন ছিল ২টা বাজে। মানে ৮টা-৯টা বাজে ঘুমায় যায়। আর তখন ছিল ২টা বাজে। তখন কতটা নিরিবিলি চিন্তা করেন। আর কতটা মানে অন্ধকার, ভয়ংকর। এভাবেই তো জঙ্গল গ্রাম এলাকা না? তাদের বাড়িটা অনেকটা মানে গাছপালা অনেক ছিল তো। মানে জঙ্গল না, মানে অনেক গাছপালা থাকে, আগে অনেকটা জঙ্গল টাইপের হয়েছে না রাত্রেবেলা? এমনি তো অন্ধকার। তার মধ্যে আবার শুধু বসে আছে আমার গরিবের বসে শুধু বারান্দার মধ্যে মানে সরি উঠানে ছোট্ট একটা লাইট জ্বলা আছে। ও ছোট লাইটটা দেখতে পাই যে কেউই নেই। কিন্তু দূরের থেকে আমাকে কে যেন ওরকম করে এভাবে ডাকতেছে। মানে হাত দিয়ে ইশারা করে, মানে হাত দিয়ে ইশারা করে ডাকতেছে। তা আমি একটু চমকে যাই। এত রাত্রে কি কোন একটা লোক আমায় যেন ডাকতেছে। এটা কি হইতে পারে? তো আমি একটু ভয় পেয়ে গেলাম। তাও সাহস করে একটু সামনে যেয়ে দেখি যে কালো একটা কাপড় পরা লোক আমাকে ডাকতেছে। আমি একটু ভয় পেয়ে যাই যে কালো কাপড় পরা লোক, এই লোকটা কে হইতে পারে? মা তো বলছে যে এত রাত করে বা গভীর রাতে করে বাড়ি না। তখন হঠাৎ করে তার কথাটা মনে পড়ল। এই চিন্তা করে আমি যখন তাই সে ডাকলো ডাকতেছে, আমি এই চিন্তা মানে তুমি বলছে তখন এই চিন্তাটা মাথায় আসলো যে এটা তো কেউ না, এটা জিন হইতে পারে বা খারাপ কিছু হইতে পারে আমায় নিয়ে যাওয়ার জন্য। বলছে ভাই তখন তো ছোট ছিলাম, অত কিছু বুঝতাম না। কিছু দেখতো আমরা কিন্তু কিছু সহজে বলতাম না। তখন আমার মা যখন বারবার বলতেছে ভাইয়া, যখন মা যখন মানে এই কথাটা বলছে, মানে কথাটা বলছে আরকি যে বাবা তুই এত রাত করে পারিস না, তোর একটা বিপদ আছে। তখন তোর একটা জিন তোকে ধরে নিয়ে যাবে। তার সাথে নিয়ে যাবে। যখনই দেখবি এসব কিছু, তখনই তাড়াতাড়ি ওখান থেকে দৌড়ে আসবে। তো ভাইয়া আমি তো আমার মার কথা অনুযায়ী আমি যখন জিনিসটা দেখলাম ভয় পেয়ে, মানে এক প্রকার অনেকটা ভয় পেয়ে কালো আকৃতির জিনিসটা যে আমাকে ডাকতেছে, হ্যাঁ? অনেকটা চোখগুলো দেখা যায় না, কিন্তু মুখটা দেখা যায় না। কিন্তু হাত, মুখ, চোখ কিছু দেখা যায়, কিন্তু খালি ডাকতেছে এরকম। "এদিকে আয়, এদিকে আসো" এরকম ডাকতেছে। হাত দিয়ে মুখ কোনো কথা বলতেছে না, এভাবে ডাকতেছে আরকি, হ্যাঁ? ও কথা না বলে এভাবে ডাকতেছে। তো তার মার কথা যখন মনে পড়লো যে কেউ ডাক দিলে কেউ যাবি না, বা কেউ ইশারা করলে বা এত রাত করে ডাকার জন্য আসতে এলে তুই যাবি না। তখনই বুঝে নিবি যে এটা খারাপ কিছু বা খারাপ জিনিস, কোনো মানুষ না। তো এটা ভেবে আমি এক দৌড়ে আমি তাড়াতাড়ি শিগগিরই ঘরে ঢুকে দরজা শিগগিরি আটকে দিয়ে আমি শুয়ে পড়ি। পরদিন মাকে জানে, "মা জানো কি হইছে?" "কি হইছে?" কয় এরকম মানে মানে কি হইছে? ঘটনা তার মনে পড়ে বা আমার মা মানে পরের দিন তার মাকে জানে যে, "মা এরকম রাতের বেলা তুমি যখন শুয়েছে, দাদিও শুয়েছিল, তখন আমিও শুয়েছিলাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখি যে ঠক করে রাজাকে যে ডাকাইতেছে। মানে অনেক জোরে আস্তে ১ম ডাকাইতেও ছোট অনেক জোরে ডাকাইতেছে। এক প্রকার যেন তখন তুমি ডাক দিয়ে তোমাকে ডাক দিয়ে, "মা ওঠো, কি যেন আসছে?" যখন তুমি কয়েকবার বা অনেকবার ডাক দেওয়ার পরে আরকি তুমি যখন উঠে নাই, ১ম মানে তার মা যখন ওঠে না আরকি, হ্যাঁ? তখন আমি নিজে খুঁজে তো দরজা খুলে দেখতে পাই যে কেউই নেই। নিরিবিলি, একদম নিরিবিলি। তখন রাত বাজে ২টা। তখন আমি দেখতে পাই কিছুক্ষণ পরেই মানে ওই কয়েক সেকেন্ড পরেই যখন দরজা আটকে যাবে তখন দেখতে পাই যে আসো এরকম কইরা আমাকে যেন ডাকতেছে। খুবই আস্তে গলা কোনো শব্দে ডাকতেছে। কিন্তু শব্দটা মানে এক প্রকার মনে করেন আমার কানে বাজতেছে। এরকমটা মনে হলো বা বলছি, "মা এরকম শব্দটা আমার কানে বাজতেছে।" সে যে এত আস্তে বলছে তার লাগে না শব্দটা আমার কানে বাজছে। মানে তোমাদের কানে বাজার কথা বা অন্য পাশের বাড়ি আর পাশে মানে বাসার বড় মাসির বাজার কথা। কিন্তু শব্দটা কিন্তু স্পষ্ট আমি শুনতে পাইছি। শব্দটা ছিল অনেকটা জোরে। কিন্তু মা আমার কাছে মনে হইছে যে শব্দটা অনেক জোরে। কিন্তু আমি ভাবলাম যে কেউ শব্দ শুনতেছে না। শুধু আমি শুনতেছি। এটা ভাবলে তার কাছে একটু যাওয়ার জন্য তখনই বা আমি তোমার কথা মনে পড়ে যায়, "মা, অসময় আগে শুইনা নাও আগে কি হইছে?" কয়, "তুই কি তখন গেছস?" "না মা, আগে কথাটা শুইনা নাও কি হইছে?" ঘটনা কি শুনে বুঝতে পারে তার মাকে বাবা ঘটনা শুনে তার ঘটনা এটা এরকম, মা যে যখন আমি ডাক দেয় তখন যাওয়ার জন্য রওনা দেই বা তার কাছে যাই, সাথে তোমার কথা মনে পড়ে যায় যে তুমি না বলছিলা যে আমাকে নিয়ে যাওয়ার জন্য একটা জিন আসছে। ওইটা জিনটা আমাকে তার অনেক রূপ ধইরা, মানুষের রূপ ধইরা আকৃতি করে নিয়া যাবে বা নিয়ে যাওয়ার জন্য আসবে। তো তখন তোমার কথাটা আমার মনে পড়ে গেল। আমি বলছি, তখন তোমার কথা মনে পড়লো যে বলছে, "বাবা তুই যখনই মা সরি মা বলছে, মা যখনই এসব দেখবি, যখনই ডাকতেছে বা এত রাত করে মানে যাওয়ার জন্য বলতেছি, তখনই তুই এখান থেকে দ্রুত সেখান থেকে আসা পড়ি।" তো তখনই মা তোমার কথা মনে পড়ে যখন আমি মানে তোমার কথা স্মরণ করে আমি মানে স্মরণ করে আরকি আমি এখান থেকে দ্রুত আইসা পড়ি। আইসা দ্রুত দরজা আটকে আমি শুয়ে পড়ি। তো রাতে আমার সাথে এই ঘটনা ঘটে। একটা খারাপ একটা জিনিসটা আমাকে দেখার জন্য আসছিল। কয়, "কি বলিস? সত্যিই কি এরকম হইছে?" কই, "হ মা সত্যি। তখন তো তোমায় ডাকছিলাম তুমি ওঠো নাই। তখন তো তুমি ডাকছিলাম অনেকবার ডাকছিলাম। তুমি কয়েকবার মধ্যে ৩-৪ বার ডাকছিলাম তুমি ওঠো নাই। তো ওই সময় আমার ঘটনা ঘটছে।" তো তার প্রথমে আমার মা আর দাদি মিলে একটা কবিরাজ সাহেবের কাছে আমাকে নিয়ে যায়। তো কবিরাজ সাহেবের কাছে গিয়ে অনেকজন অ্যা মানে উনি তাবিজ-টাবিজ দেয়, পোড়া-পানি দেয় এবং অনেক কিছু দেয় যে বলছে এইগুলা সাথে রাখতে পারবেন। বলছে ভাই এইভাবে করতে ওই জিনটা আমার থেকে চইলা যায় আর আসে না।
তো এইভাবে করে আবার নিতে পারেন। মানে অনেক কষ্ট করে ওই জিনটা আর কি ছাড়াইছে এখান থেকে আর কি, ওই তাবিজের মাধ্যমে আর কি। এমন একটা বলতে পোড়া পানি তাবিজ, এবং মানে তাবিজ ২টা দিছে আর কি, গলা হাতে পড়তে বলছে এই আর কি, আর পোড়া পানি খেতে বলছে। তো ওইভাবে বলছে, এইভাবেই আমার তাবিজের মাধ্যমে ওই হুজুরটা মানে যে জিনটা আমাকে, মানে যে খারাপ জিনটা আমাকে বিপদ জিনটা নিয়ে যাবে, আই মিন খারাপ তাকে নিয়ে এন্টিটিটা তাকে নিয়ে যাবে, সেই জিনিসটা থেকে তাকে রক্ষা করতে পারছে। এভাবে আমাকে নিয়ে নেয়, তারপরে তো আর কোনো ঘটনা ঘটে। তো এই ছিল ঘটনা। আশা করছি আপনার একটু হলেও ভালো লাগছে। জানি না আমি আপনাকে কতটুকু বুঝাতে পারছি, যতটুকু বুঝাতে পারছি আমার সার্থক। যদি দর্শকরা যদি একটু হলেও ঘটনা তার কাছে ভালো লেগে থাকে, তো চেষ্টা করবো পরবর্তী আরও অনেক ঘটনা আমার জীবনে আছে, বা আমার মার জীবনে অনেক ঘটনা আছে, সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করা। তো দর্শকগুলো যদি চায় তাহলে আর কি পাঠাবো। তো আপনার সঙ্গে অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া, দেখার জন্য আর কি আপু, ধন্যবাদ। আমি চাই অবশ্যই আপনি একটু আরেকটা ঘটনা পাঠান। তো ঘটনা জানি না আপনাদের কাছে কতটুকু ভাবে এক্সপ্লেন করতে পারছি। কারণ দেখেন, তার জীবনে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা, সেটা হচ্ছে একটা জিন তাকে নিয়ে যাবে, তাও সারা জীবন তো তাকে নিয়ে যাবে, ঠিক আছে? তো যদি আপনাকে এরকম আপনি জানতে পারেন আপনাকে সারা জীবন নিয়ে যাবে জিনিসটা, খারাপ জিনিসটা, জিনটা এক একজনের রূপ ধারণ করে আসতেছে, এক একজন রূপ ধারণ, আপনি বুঝতেই পারলেন না, এত রক্ত করে আপনার ডাক দেয়, বা দুপুর টাইমে ডাক দেয়। আপনার বন্ধু বা আপনার দাদা বা আপনার দাদি রূপ ধরে আসলো, তখন আপনি কি করবেন? আপনি কোনো এক জঙ্গলে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনাকে ওখান থেকে গায়েব করে দেবেন, তার রূপ ধারণ করে, তার আই মিন তার শক্তি দিয়ে আর কি, তাকে আপনাকে নিয়ে যাবে আর কি। তো তো আপনি যদি নাই বোঝেন, তখন আপনার কি হবে? বা আপনাকে নিয়ে মাইনে ফেলেন, তখন আপনার কি হবে? এটা কিন্তু অনেকটা হলো ভয়ঙ্কর। যার জীবনে আমি সত্যি যার জীবনে ঘটছে, যার জীবনে হয়েছে, সে একমাত্র বুঝতে পারে হ্যাঁ আসলে কতটা ভয়ঙ্কর, কতটা মানে মর্মান্তিক ঘটনা। আশা করছি আপনার এই এপিসোডের মধ্যে সর্বপ্রথম ঘটনা আপনার কাছে একটু ভালো আছে। এরপর যে ঘটনা পাচ্ছি, আপুর নাম লেখে নাই, তার জন্য বলতে আমি দুঃখিত। আমি একটাই কথা বলি, আপু যখন আপনি লিখবেন আপনার নামটা একটু মেনশন করেন। দর্শকরা অনেক শুনতে চায় যে আসলে আপনি কি লেখছেন, মানে কে, আপনার নামটা একটু মেনশন করেন। এই যে আপনি ভালো থেকে চুতেন, আর অবশ্যই পরবর্তী ঘটনা পাঠানোর জন্য আপনাকে অনুরোধ করা পারে। তো আমরা যদি পরবর্তী ঘটনা শোষণ ঘাটের ঘটনা। তো ভাইয়া আমার সাথে, আচ্ছা নামটা বলে আগে বুঝবে, আমার নাম ফারদিন আহমেদ, ফারদিন আহমেদ সিফাত, ফারদিন আহমেদ সিফাত। ওই আরেক ভাই আমার লাগছে আর কি, যেটা আমি এক ঘটনা বলছি, তিনি আমাকে পাঠাচ্ছেন। তো যাক আমরা বলি, হ্যাঁ ফারদিন আহমেদ সিফাত বুঝবে, আমার সাথে একটা খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে, শ্মশান ঘাটের ঘটনা। সেটা যদি বলি, এক রাত করে আমি আমার দাদা, হ্যাঁ বাড়ি যাচ্ছি। তো বাড়ি যেতে 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 অনেক দূর হাঁটছে, দেখো আমরা অটোর জন্য অপেক্ষা করছি, মানে অটোকে রাস্তায় হেঁটে, মানে ওদের রাস্তায় হেঁটে কি বলবো, মানে ওদের রাস্তায় হেঁটে মানে গাড়ির জন্য অপেক্ষা করছি, মানে অটো রিক্সা আর কি, বা ভ্যান গাড়ি যেটি বলি। তখন তো গ্রামগঞ্জ এলাকা, মানে অত গ্রামগঞ্জ আর কি, সরি গ্রাম না শহর আগে, শহর এলাকা, গ্রাম না শহর এলাকা। তো অটো আর বা কি বলবো, যে থাকে না গাড়ি, ট্যাক্সি গাড়ি, ওগুলো আর কি, যেটাই বল না, তারা ঢাকায় থাকতো কি। তো ওইখান থেকে আবার কি একটা শ্মশান ঘাট ছিল, হ্যাঁ কোথায় যাওয়ার সমস্যা নেই। ঠিক আছে বন্ধু, আমরা ঘটনা বলি, ঠিক আছে বুঝবি? যখন আমরা মানে আমি আমার দাদা যখন অটো পাশে আমরা হাঁটতে হাঁটতেই আমরা যখন বলছে, দাদার বললাম দাদা অটো পাশে তখন আমরা হেঁটে যাই, মানে হেঁটে যাই আর কি। তো হাঁটতে 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 অনেকটা দূর যাই। তো এক পর্যায়ে শ্মশান ঘাটের কাছাকাছি এসে পড়ি। তো আমরা ভাবলাম যে দাদা আমরা একটু রেস্ট নিই বা জিরাই। তো আমরা বুঝতে পারিনি যেটা শ্মশান ঘাট ছিল, বা আশেপাশে শ্মশান হিন্দুদের মাটি হইতো, হ্যাঁ কবর দেওয়া হইতো আর কি। মানে শ্মশান বলতে গেলে তো হিন্দুদের, আর শ্মশান ঘাট ছাড়া যেটা কবরস্থান পুরো মুসলমান। আমরা বলে থাকি না শ্মশান ঘাট, শ্মশান বলতে গেলে হিন্দুদের কবর, আগে বলে দাও, যারা যারা জানেন না তাদেরকে বলে দিই, শ্মশান ঘাট হচ্ছে কিন্তু হিন্দুদের মাটিতে বা কবরে, যেটাই বলি। আবার অনেকেই বলবেন যে পোড়ায় তেল কোনটা, বন্ধুরা অনেকেই কিন্তু পোড়ায়, হ্যাঁ মুসলমান ধর্মের যে মানে আমাদের যে কি বলবো একটা শ্মশান ঘাট আছে, যেটাতে আপনার হিন্দুদের প্লাস মুসলমানদের, সেটা অবশ্যই আলাদা, মানে একটা মুসলমানদের কিন্তু কবর যেটা অনেক বড় মানে সাইডটা, আর হিন্দুদের যে কবর সেটা অনেক ছোট, কিন্তু এটা একটা সাইড, আর আরেক পাশে গেট দিয়ে যান ওইটা আরেক সাইড, যেখানে হিন্দু। তো ওখানে অনেকটা ঘটনা ঘটছে, সেটা বলবো, আগে এটা বললেন, হ্যাঁ আমার লাইফে সেটা সত্য ঘটনা ঘটছে। সেটা আমি একদিন অবস্থা যে যখন মনোযোগ করতে তখন এটা ঘটনা ঘটছে, মানে জিয়ারত করতে তখন এটা ঘটছে। সেটা যদি বলি সেটা পরে বলবো, হ্যাঁ আগে আমি এই ঘটনা বললেন, হ্যাঁ ও একটা বাজে আসছে। আচ্ছা আচ্ছা আমরা পরবর্তী ঘটনা বলি। সো পরবর্তী যদি ঘটনা বলি সেটা হচ্ছে, সরি পরবর্তী ঘটনা যেটা বলতে মানে যেটা বলছে শ্মশান ঘটের ঘটনা। তো বুঝতে আমি আর দাদা আমরা রেস্ট নিতেছি, আর আমরা একটু মানে সাথে করে একটু ফ্লাক্সি করে চা আনছিলাম, চা খাইতেছি, কিন্তু আমরা জানতাম না যে এটা শ্মশান ঘাট। তো ব্যায়াম আমি আর দাদা যখন একটা দেখলাম যে পাশ দিয়ে আমাদের পাশ দিয়ে একটা কালো কাপড় পরা লোক যেতেছে, তার পাশ দিয়ে একটা বিড়াল যেতেছে। তা আমি লোকটা জিজ্ঞেস করলাম ভাই
এত রাত করে আপনি কালো কাপড় বেঁধে মানে এভাবে করে আপনি কোথায় যেতেছেন? বা আপনি মানে কই যান ভাই? এরকম অবস্থায়? লোকটা অনেকটা মানে খুঁতখুঁতা বুড়ো টাইপের। আমি আমার দাদা একটু আশ্চর্য হয়ে গেলাম যে এত রাত করে মানে এই জায়গাতে লোকটা যেতেছে তাও কি ভাই আপনি অবাক হবেন যে লোকটার রাস্তা যেতে না। কবরস্থান ভিতরে যেতেছে। একবারে ভিতরে যেতেছে। তো আমরা জিজ্ঞেস করলাম, "ভাই এত রাত করে আপনি এই কবরস্থান না?" হ্যাঁ। কয় বলল কয়, "হ।" কই, "কেন? কি হইছে?" কই, "আপনি এই কবরস্থানের ভিতরে ঢুকতেছেন কেন?" কবরস্থানের ভিতরে আবার কি কাজ ভাই? মানে আপনি তো যাবেন আপনার রাস্তা দিয়ে যাবেন না। কবরস্থান দিয়ে কোথায়? কয়, "বাড়ি যাই।" ওই লোকটা বলে, "বাড়ি যাই।" কই, "কি বলেন? আপনি কবরস্থান দিয়ে যাবেন? এখানে আপনার আবার কোন কারণে? মানে এখানে যেখানে দূর মানে দূর চোখ যায় সেখান পর্যন্ত আপনার কবর আর কবর বা শ্মশানঘাটের কবরস্থানে কবর আর কবর। হিন্দু, মুসলমান মানে চলে। সরি হিন্দু আরকি বেশিরভাগ। মুসলমান খুবই কম হবে আরকি। মানে যেখানে শ্মশানঘাট অবশ্যই মুসলমানরা হিন্দুদের এই মাটিতে বেশি। যাই হোক আমার ঘটনার পরে তো ঘটনা হচ্ছে এটা বুঝলেন? ওই লোকটা আমাকে খুব বলল, "ভাই আপনি তাহলে ইয়াতে যান, এই যে রাস্তাতে যান, আপনি এখানে যান।" কয়, "না, এটাই আমার রাস্তা। এটাই আমার রাস্তা। এখান দিয়ে আমার বাড়ি।" এ কথা বলে সেই লোকটা যেতেছে। দেখলাম ভাইয়া ওই বিড়ালটাও কালো বিড়াল তার সাথে যেতেছে। কালো বিড়ালটা হঠাৎ করে আমার দিকে মানে যাওয়ার সময় পিছন ঘুরে তাকিয়ে অনেকটা ভয়ংকর আকৃতির আমাদের দিকে। আমরা দেখলাম স্পষ্ট যে বিড়ালটা কালো চোখ কালো কালো চোখ হঠাৎ করে লাল টকটকে জ্বলতেছে। আর ভয়ংকর মানে লাল ঝুলা লাল আকৃতি দেখায় এবং চোখগুলো বড় করছে হাসি দিয়ে বড় একটা হাসি দিল। তারপর পিছন ঘুরে গেল। আমরা এটা দেখি দাদা আর আমি মানে দাদা আর এই দেখে আমরা ভয় পেয়ে গেলাম। দাদা দেখতে পারছেন? আপনি দেখছেন জিনিসটা? হ্যাঁ, দেখছি। চলো দাদু ভাই এখান থেকে থাকা যাবে না। তাড়াতাড়ি চল। এই কথা বলে যিনি আমরা তো রওনা দিলাম। তো রওনা দেওয়ার সময় হাঁটতে আমরা যেতেছি। হঠাৎ করে আমরা দেখলাম যে ওই কালো বিড়ালটা আর ওই লোকটা ওই একই রাস্তা দিয়ে আমরা যেতেছি। আমরা হঠাৎ একটু চমকে গেলাম বা ভয় পেয়ে গেলাম আরকি। মানে একটা ভয় পেয়ে গেল আরকি। কি ব্যাপার? ওই দাদা বলল, "দাদা" দূরে থেকে বললাম, "দাদা ওই দেখেন।" আমরা একটু ওখানে দেখলাম যে ওই কালো একটা বিড়াল কাইল্লা একটা বিলাই আরকি। আর মানে আমি কালো বিড়াল আরকি। এটাই বলছিস তিনি যেভাবে লেখছে আমরা কাইল্লা কুল্লা ওরা বাদ দিই। কাইল্লা বলতে কালো আরকি। ওই একই কালো আর কাইল্লা একই কথা। যাই হোক আমরা অ্যাডজাস্ট করে নিই সমস্যা নাই। যদি ঘটনা বললি আরকি। সে ঘটনা হচ্ছে ভাইয়া আমরা যখন দেখলাম যে ওই কালো আকৃতির বিড়াল আর ওই লোকটা একই সাথে আমাদের রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। আমরা খুবই অদ্ভুত যে ভাই ও দাদা ওই দেখেন দেখতে পাচ্ছেন যে দূরে থেকে কি যাচ্ছে কয় কি? কয় আমরা যেই চোখে দেখলাম না মানে আমরা চোখে দেখলাম যে ওই কালো আকৃতির বিড়াল কালো লোকটা ওই শ্মশান ঘাটের পাশ দিতেছে। ওই লোকটা আবার আমাদের সামনে এখানে দিয়ে যেতেছে কেন? বা আমাদের সামনে রাস্তার সামনে এখানে আছে কেন? আমরা তো এখান থেকে যেতে দেখলাম না। এখান থেকে কিভাবে যেতে পারে? এখান থেকেও তো যাওয়ার কোনো রাস্তা নেই। তারা কিভাবে এখানে আসলো? তারা না শ্মশানঘাটের রাস্তা দিয়ে গেল। তারা না বললো এখানে আমাদের বাড়ি, এটা আমাগো বাড়ি। এখান দিয়ে আমার রাস্তা, যাওয়ার রাস্তা। তো এটা বলে সে গেছে। তো বুঝতে পারলো যে আর কিছু না। যে এটা কোনো মানুষ না। এটা তো একটা খারাপ একটা জিন। তো দাদুভাই বলল, "দাদুভাই তুমি যত পড়াশোনা তত পড়ো। আমি যত পড়তাছি শিগগিরই তুমি পা চাও। তুমি পা চালিয়ে আমরা এখান থেকে চলে গেলাম।" ওই জিনিসটাও দেখলাম যে আমাদের পিছে আসতেছে। তো আমরা এক পর্যায়ে হাঁটতে অনেকটা দ্রুত বাড়ি পৌঁছাই। বাড়ি পৌঁছায় তার দাদিকে বলি, "দাদি তাড়াতাড়ি দরজা খোলো।" দাদি দরজা খোলো। মানে দাদি দরজা খোলো আরকি। দরজা খুলে দাদিকে বলল দাদা মানে দাদি দাদিকে বলল আরকি হ্যাঁ। দাদিকে বলল যে, "জানো কি হইছে? কি? তুমি ও তো জানো না আজকে আমরা নাতি আর দাদা কত কষ্ট করে আমরা বিপদের মানে জানের উপরে বাজি রেখে আমরা আসছি। মানে জানের উপরে বাজি রেখে আসছি। কতটা ভয়ংকর অবস্থা আসছে।" কয় এক কয়, "কি হইছে?" কয় বলে যে, "আমরা যখন দাদুভাই মানে আমার নাতি আর মানে আমার নাতি আর আমি দুজন আসতেছিলাম তখন দাদা আগে মানে আমি তার স্ত্রী বা আমি দাদিকে বললাম ঠিক আছে যে তার স্ত্রীকে বললো আর কি হ্যাঁ যে এরপর আমরা যখন আসলে মেলা থেকে আই মিন ঘোরা মেলা আর কি ওখানে ঘোরার জায়গা ছিল ওখানে মেলা অবশ্যই মেলাতে আসলাম আগে প্রথম বলে তার জন্য দুঃখিত ওখানে তারা মেলাও গেছিলো কি এই বছর না মেলাতে যখন আসলাম তখন বলতেছে যে আমরা একটু জিরাই এখানে তো জিরাতে যেতে কিছু দেখলাম যে একটা কালো বিড়াল আর একটা লোক বিড়ালটাকে সাথে হাতে যেতেছে তো আমরা বললাম যে ভাই আপনি শ্বশুর দিয়ে যান ও শ্মশানঘাটটা যাই মানে এটা আমার রাস্তা এখান দিয়ে আমি যাই এখানে আমার যাওয়ার জায়গা এটাই আমার বাড়ি ও এখানে আমার কি বলেন যে আপনার গাড়ি কিভাবে মানে এখানে আপনার মানে কিভাবে দেবেন এত ভয়ঙ্কর একটা জায়গা এত ভয়ঙ্কর একটা রাস্তা শ্মশানঘাট এত রাত্রে কেউ এখানে নেই তা আপনি এখান থেকে যান ভয় করেন না এখানে আমার বাড়ি ভয় করবে কেন ওই কথা বলে সে গেল বিড়াল তো তাজে গেল তা আমরা দেখতে পেলাম যে বিড়ালরা চোখগুলো বড় বড় করে টকটকে চোখ তাকাইতেছে ভয়ঙ্কর হাসি দিল বিড়াল আমরা অদ্ভুত হয়ে গেলাম বিড়াল কিভাবে একটা হাসি দিতে পারে
বিড়াল দাঁত বাই করে হাসতেছে, এমন করে হাসিতেছে, খুব ভয়ঙ্কর হাসি। সত্যি আমি আপনাদেরকে হাসিটা দিয়ে দেখাতে পারলাম যতটুকু ভয়ঙ্কর যাই না, কিন্তু আসলে কিন্তু ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, তো যাই হোক আমরা ঘটনা বলি, মানে ঘটনা বলি, ভয়ঙ্কর এটাই বলি, আর চোখগুলো ভয়ঙ্কর লাল টকটক। হ্যাঁ, তো তারা বুঝতে পারলো যে এটা কোনো মানুষ না, বিড়ালটা কোনো মানুষ, স্বাভাবিক বিড়াল না, এটা অস্বাভাবিক বিড়াল বা এটা খারাপ একটা জিন বা খারাপ বজ্জিন কিছু একটা হবে। এটা ভেবেই তার দাদা আর দাদুভাই বললো, দাদা দেখতে পাচ্ছেন যে জিনিসটা কি? তো আমার নাতি আর নাতনি আর মিলা দুজন মিলে আমরা কি দৌড়ে এসে পড়ি ওখান থেকে। তো আবার সে হঠাৎ এক রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা দেখতে পাই যে ওই কালা একটা বিড়াল, কুচকুচে বিড়াল, কালো কুচকুচে বিড়ালটা, আর ওই কালো আকৃতির যে লোক, কাপড় পরা যে লোকটা, ওই একই রাস্তা দিয়ে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে এবং আমাদের সামনে দিয়ে যাচ্ছে। তো আমরা দৌড় করলাম, যে দাদাকে বললাম, দাদা দেখেন ওখান দিয়ে যেতেছে একটা জিনিস, ওই কি দেখতে পান? না ওই কি? ওই দাদাকে বললাম, দাদা দেখেন আমরা যে জিনিসটা দেখলাম শ্মশান ঘাটে, যে কালো আকৃতির বিড়ালটা, আবার ওই কালো রোগটা, কাপড় পরা রোগটা, সেই একই রোগটা আবার এখানে দেখতেছে। তো এই কথা বলে যখন বললাম, দাদু ভাই তাড়াতাড়ি পাচাও আর দৌড় পড়ো, তখন সে দাদা আর নাতি মিলে, দাদা নাতি মিলে আর কি পাচারলো, দ্রুত দৌড় পড়ে আসা পড়লো। তো এইভাবে আমাদের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম করে আসছি। আমি বিপদ থেকে মুক্তি পাইছি আর কি, বাচ্চা আসছি। তো কতটা যে রিস্ক নিয়ে আসছি, কতটা যে মানে জানের উপরে জোখিম লাগে আসছি তুমি জানো না। তারপর দাদি বললো যে আছে, আরে তুমি বসো, তুমি হাত মুখ দিয়ে ফেসছো না, আমি খাবার দিতেছি। তো খাবার দাবার দিল, তারপরে শুয়ে পড়লো আর কি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো। তো রাত্রেবেলা বুঝতে পারেন, রাত্রেবেলা আবার আরেক ঘটনা ঘটে। সেটা হচ্ছে, আমি যদি বলি আপনি একটু খেয়াল করে শুনে, হ্যাঁ, সেটা হচ্ছে রাত্রে করে দেখতে পাই যে চালের উপর দিয়ে কি যেন হাঁটছে, মানে টক 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 টক, মানে স্পষ্ট বোঝা যায় আমাদের চালের উপর দিয়ে কি যেন হাঁটছে। হ্যাঁ, তাদের তিনজের বাড়ি ছিল আর কি, মানে নিজস্ব বাড়ি ছিল আর কি, শহরের এলাকায় নিজস্ব বাড়ি ছিল, ওখান থেকে চকচক করে হাঁটতেছে, মানে হাঁটতে ঠুক 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 না শব্দ, মানে অনেকটা হাঁটা চলার মতন, বা কে জানি মানে থাকে না চালের উপর কি জানি ফিকে মারতেছে, ঝিল্লা এরকম হইতেছে। তো এটা ভেবে সে তার দাদা ওরা কি সাহস করে দরজা খুললো, ওই চারিদিকে দেখলো কে, লাইট মারলো, লাইট মেরে দেখলো যে কেউই নাই, নিরিবিলি একদম, কেউ মানে কেউ নেই, একদম নিরিবিলি, কেউই নেই ওদের। আবার দরজা খোলার পরে কিছুক্ষণ পরে আবার, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে, কিছুক্ষণ পরে আবার দেখতে পাই। তখন বলতে ভাইয়া আমার হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। আমি দেখতে পাই যে ঠক 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 করে দরজা মেরে কি দেখতেছে, ঠক 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 করতে আসছে, মানে শব্দ করতে আসছে। আমি বললাম কে, কে এত রাতে কোন শব্দে? আবার শব্দ করতেছে, ঠক 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 করতেছে। মানে আমি জিজ্ঞেস করি কে, কোনো শব্দ নেই। জিজ্ঞেস করলো মানে কোনো উত্তর নেই, টকটক শব্দ হইতেই আছে কিন্তু কোনো উত্তর নেই, মানে টকটক শব্দ করতে আছে কিন্তু কোনো উত্তর দেয় যে হ্যাঁ আমি, দরজা খোলো, আমি অমুক ব্যক্তি বা যেই হোক, সে কোনো কথা উত্তর দিতেছে। আচ্ছা আমরা পরবর্তী ঘটনা বলি। হ্যাঁ, বুঝবে, তখন আমি একটু সাহস করে উঠে, খাট থেকে উঠে যখন দরজাটা খুলে দেখতে পাই যে আমি এতটা ভয় পেয়ে যাই, এতটাই আমার ভয়ে থরথর করে পাগুলো কাঁপে। আমি দেখতে পাই ওই কালো কুচকুচে বিড়াল আমাদের দরজার সামনে দাঁড়িয়ে এভাবে ঘুরতেছে, আমাদের সামনে ঘুরতেছে, এবং এক পর্যায়ে ঘুরতেছে, ঘোরার পরে আমার দিকে থেমে যায়, আমাদের তাকায়, এক গরম দৃষ্টিতে তাকায়, তাকে তার চোখগুলো লাল লাল করে বের করে আনে, এবং ভয়ঙ্কর রকমের সে ঠিক ওই শ্মশানঘাটে যখন যাওয়ার সময় যে পিছন করে চাকরিটা ছিল না ভাইয়া, আপনার হয়তো খেয়াল আছে যে আমি বলে একটু আগে, ওই হাসিটাই দিছে, মানে ওই যে হাসিটা দিয়েছিল বলছে ভাইয়া, ওই যে হাসিটা খেয়াল আছে, ঠিক ওই ভয়ঙ্কর হাসিটা দিছে। এই হাসিটা যখন দেয়, বুঝতে পারি শুনে আপনি এই হাসিটা যখন দেয়, আমি এতটাই ভয় পেয়ে যাই, তার লাল চোখ, ওখানে আমি বেহুশ হয়ে পড়ে যাই, এতটাই ভয় পেয়ে যাই, ওখানে বেহুশ হয়ে যাই। তো পরবর্তী সকালে আমার দাদি আমাকে জাগায় তোলে, মানে দাদা দাদি আমাকে উঠে নিয়ে খাটের উপর শোয়া জাগায় তোলে। আমি পরবর্তী সকালে খাটের উপর শোয়া অবস্থা পাই। আমার দাদা দাদি আমাকে বলে যে বাবা কি হয়েছে, না বাবা কি হয়েছে, তুই এরকম ভাবে দরজা খোলা অবস্থায় পড়ে আসতো কেন? কেউ যদি ঘরে ঢুকতো বা কেউ যদি ঘরে আসতো, তোরে কি কিডন্যাপ করে নিয়ে ঘরে চুরি শুরু হইতো, তুই এত রাত্রে করে দরজা খুলে এখানে ঘুমায় পড়ছো কেন? দাদি আমি দাদি আমি ঘুরে নেই, আমি ঘুমাই না। কেন, তুই কি হয়েছিল, তুই কি কোনো ভয় পেয়েছিস? হ্যাঁ দাদি আমি অনেক ভয় পাই। আমি দেখতে পাই যে দাদা ওই যে একটা জিন দেখছিলাম না, মানে ওই দূর ওই একটা যে কালো বিড়াল দেখছিলাম আমার কাছে, ওই একই কালো বিড়াল দাদা, আমরা যখন আবার রাস্তার সময় আরেকবার দেখলাম, আবার সেই একই কালো বিড়াল হঠাৎ করে রাতে তুমি যখন শুয়ে রয়েছো, দাদি শুয়েছে, ঠক ঠক করে দরজা ডাকাইতেছে। আমি একবার দুইবার না, তখন তারপর যখন কে 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 ওখানে, কে ডাকাইতেছে, কোনো সাড়া নেই। আমি এক প্রকার বিরক্ত হয়ে দরজা খুলে দেখি যে কেউই নেই, একদম নিরিবিলি। নিচে তাকে দেখি যে একটা কালো বিড়াল এভাবে ঘুরতেছে, মানে একটা কালো বিড়াল মানে গোল গোল করে ঘুরতেছে, আস্তে আস্তে হাতে করতেছে, হাতে কোথায় ঘুরতেছে। হঠাৎ করে যে বিড়ালটা থেমে যেয়ে আমার দিকে গরম দৃষ্টি তাকায়, তা ভয়ঙ্কর রকমের চোখ, তার ভয়ঙ্কর হাসি দেয়,
হাসিতে আমাদেরকে তেমন তাকাইলো, তো চোখ খুলে দেখলাম এত ভয়ঙ্কর দেখলাম যে দাদা ওই বিড়ালটা আস্তে আস্তে আমাদের হাঁটে আস্তে আস্তে এবং আস্তে আস্তে বিড়ালটা আস্তে আস্তে তার আকৃতি থেকে দেখলাম ভাই দাদা যে বড় হইতেছে, তার দাদাকে বলে দাদা দেখলাম যে তার আকৃতি থেকে আস্তে বড় হইতেছে এবং ভয়ঙ্কর আকৃতি তাকাইছে। আমি স্পষ্ট দাদা আমি বলতে পারবো যে ওই বিড়ালটা কোনো বিড়াল না বা কোনো স্বাভাবিক বিড়াল না, ওইটা কোনো মানে সত্যিকার বিড়াল না, ওটা কোনো খারাপ বদ জিন হইতে পারে। তো দাদা এটা দেখে আমি এতটা ভয় পেয়ে যাই আমি এখানে বেহুশ হয়ে পড়ে যাই। তো আমরা তোমাকে তোমায় তোমরা সকলে একটু আমাকে এরকম অবস্থা দেখো। আমি নিজেও বলতে পারি দাদা যে আমি বেহুশ হইয়া কই পড়ে আসছি, আমি এটাও খেয়াল নাই। আমি যখন উঠে দেখি তখন এই অবস্থা। কি বলো সত্য কথা? যেহেতু করে দাদা হ্যাঁ একদম সত্য কথা। তুই যে তোমরা দেখলাম না সকাল রাত্রেবেলা চাল দিল হ্যাঁ ওইটাই কোনো ওইটাও কোনো স্বাভাবিক কিছু ছিল মানে মানুষের পায়ে পালানো ছিল। কথা হ্যাঁ আমিও তো পায়ে পালানো ছিল ভাই, তুই তুই বলছিস কই দাদা তখন আমি একটু ঘুমানো অবস্থা ছিলাম, আমি সত্য পাই, আমিও সত্য পাই কিন্তু তখন আমি উঠি, তখন তুমি এটা যখন দেখলা যে কেউই নেই তুমি তো বলছো দাদা তুমি যখন দেখো কেউ তখন আমি শুয়ে পড়ি বা তুমি যখন আমি আমি তখন হঠাৎ যখন টকটকার দরজা দেখালো তখন তুমি তখন ঘুমে আসলে একদম নিরিবি 2-3 ঘন্টা পর তখন আমার ঘরটা ঘুমে গেছে, তখন আমি দেখতে পাই এই ঘটনা। ওই আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি তোকে একটা হুজুরের কাছে নিয়ে যেতেছি, তুই যখন এতটাই ভয় পেয়েছিস এতটাই ভয়ে ততটা মানে মানে শরীর অবস্থা বলছে আমার দাদা বলছে আমার শরীরটা খুব খারাপ ছিল একদম এক প্রকার অনেকটা জ্বরের অবস্থা জ্বর এসে পড়ছে মানে তার জ্বর এসে পড়ছে অবস্থা। ঠিক আছে যদি বলি তার জ্বর বলতে গেলে ওই কারো বিড়ালটা দেখছে না ওই যে ভয়ঙ্কর মানে যে দেখতে পাচ্ছে তখন থেকে না, যখন এই যে দরজা খোলা অবস্থা দেখে তখন থেকে তার জ্বর এসে পড়ছে। তো সন্ধ্যার সময় বা বিকাল দিক থেকে তাকে এক কবিরাজ সাহেবের কাছে নিয়ে যায়, মানে তার দাদার পরিচিত করেছে মানে এলাকার পরিচিত কবির সাহেব আর কি তার কাছে মানে নিয়ে যায়। আচ্ছা আপনার পরে ঘটনা বলি। তো তার কাছে বলে যে আমরা দাদা আর নাতি এই যে 2টা মানুষ মিলে আমরা যে দেখলাম আপনি বলেন তো এই জিনিসটা কি? তো ওই কবিরাজ সাহেব কিছুক্ষণ পর ধ্যানে বসে মানে কিছুক্ষণ মানে ধ্যানে বসলে কিছুক্ষণ পর বলে ধ্যানে বসলো কিছুক্ষণ মানে ধ্যানে বসলো ধ্যানে বসলো হ্যাঁ তার সাথে ধ্যানে বসলো, ধ্যানে বসে কিছুক্ষণ পরে মানে কিছুক্ষণ পরে বসলো মানে বললো আর কি মানে ভুলবে আর মানে কিছুক্ষণ পরে ধ্যানে বসলো নাকি ধ্যানে বসে কিছু বলবো যখন আমি বলি একটা কথা বলি যখন আপনি যাবেন প্রফেসরের কাছে বা মানে হুজুরের কাছে হুজুরও কিন্তু সাথে সাথে বলতে পারে কিছুক্ষণ পরে ধ্যানে বসে তখন এটাই আর কি হ্যাঁ সে বললো আর কি যে সে যেটা বললো তারা অবাক হয়ে গেলো যে আপনি যে কালো আকৃতির যে জিনিসটা দেখছেন মানে কালো আকৃতির যে জিনিসটা দেখছেন বা কালো বিড়াল যে দেখছেন আপনি দেখছেন না হ্যাঁ ওই জিনিসটা কালো বিড়ালও কোনো মানুষ ছিল না বা কালো জাতিতে যে কাপড় ওইটাও কোনো মানুষ ছিল না, তো কি ছিল? যখন আপনারা যে শ্মশান ঘাট থেকে যান তখন থেকে আপনাদেরকে নজর করে কিন্তু আপনার দাদা নাতিকে নজর করে মানে আপনি দাদা আর নাতিকে নজর করে আর কি আছে নজর করে আপনাদেরকে মারার জন্য বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আপনাকে শ্মশান ঘাট থেকে আপনাকে ফলো করে আই মিন নজর করে আর কি ঠিক আছে। বা আপনার রাস্তায় যে দেখছেন না হ্যাঁ রাস্তা থেকেও যে দেখছেন যাওয়ার সময় যাওয়ার পরে ওইটা নজর করে এবং আপনাদের বাড়ি পর্যন্ত আসা পরে নজর করার জন্য মানে ক্ষতি মারার জন্য বা মেরে ফেলার জন্য বা ক্ষতিগ্রস্ত করার জন্য। তো আপনারা দৌড়াদৌড়ি করছেন, আপনারা আল্লাহর নাম নিয়েছেন দেখেই আপনারা কিছুটা সেই বিপদ থেকে বাঁচতে পারছেন। তা না হলে আপনাদের দাদা নাতিকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতো ওই পরিবার সাহেব বললো আর কি। তো আমি আপনাকে দাদা এবং নাতিকে আপনাকে দুজনকে মানে বলে রাখলাম এত রাত করে কোনোভাবেই আপনার নাতিকে আর আপনি মানে তার দাদাকে বললো কি দাদাকে বললো আর আপনাকে নাতিকে বললো নাতিকে কোনোভাবেই কোনো সময় এত রাত করে রাত 12টা বা 12:30 বা 1টা বাজে এখন কোনোভাবে বাইর হবে না। 9টা বা 9:30 এরকম আর কি 8টা 9টা এরকম আর কি বাইরে হবে। আর শ্মশান ঘাটে ওই যে বললাম যে ওই যে আপনারা দেখছেন ওই শ্মশান ঘাটে কখনো খবরদার ওই ভুলও এত রাত করে 9টা 10টা বা 11টা 12টার দিক দিয়ে কখনো যাবেন না। গর্বের সাহেব বললো কি যদি বসে বসে যদি যান এরকম আবারও কোনো ঘটনা করতে পারে আবার আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে তখন কিন্তু আপনি আমাকে বলতে পারবেন যিনি বললো যে আপনারা মানে আপনাকে বলতে আমাকে বলতে পারেন। সো খেয়াল রাখবেন যখনই যাবেন সাবধান দৌড় করে যাবেন আর চেষ্টা করবেন খুব রাত করে না আসা খুব দ্রুত এসে পড়ে। তো এই কথা বললো আর তাবিজ কিছু দিতেছি ওই তাবিজগুলো করে দিবেন আর পড়া পানি দিয়েছে পড়া মেখে আর তেল পড়া দিবেন হ্যাঁ। তো ওগুলো আর কি শুলে হাতে পায়ে দিতে বসে আর পানি পড়া দিতে আর আসলে তাবিজ তার দাদাকে এবং তার নাতিকে দিল হ্যাঁ। তো বসে আর কি বা এই ছিল ঘটনা আর কি। তারপর থেকে আর কোনো ঘটনা ঘটেনি, তারপর থেকে আর কোনো কিছু হয়নি। তাও তারপর থেকে আমি আর ওইখান থেকে যাওয়ার সতর্ক করিও নাই। আর যদিও গেছি 8টা 9:30 বাজে বা 9টা পর্যন্ত তাদের বাসায় এসে পড়ছি। বললাম ভাইয়া ওইখান থেকে রাস্তা আসার কোনো রাস্তা ছিল না যেহেতু ওই শ্মশানঘাট থেকে আমাদের পার হইতে হইতো। তো আমরা চেষ্টা করতাম যখনই যেতাম আমরা যখনই মানে ওখান থেকে আসতাম আসার সময় খুব দ্রুতভাবে এখান থেকে যেন আসা করি বা কোনো অটোতে আসি তাতে যেন ওইখান থেকে মানে আমাদের হাঁটতে যেন মানে হাঁটতে আসতে তো সময় লাগে না। তো আমরা অটো নিয়ে বা একটা গাড়ি দিয়ে কোনো আসা করতাম। তারপর তো আর কোনো ঘটনা ঘটে নাই আর কোনো কিছু হয়নি তাদের সাথে।
বা ওই যে খারাপ কালো বিড়ালটা বা কালো যে জিনিসটা দেখছে কাপড় পরা ভয়ঙ্কর জিনিসটা লোকটা বা যার চেহারা দেখা যায় না বা কালো বিড়ালটাই বলি আপনার ঠিক আছে যে তোকে শুনলে ঘটনা বলো তুই ঘটনা পরে আর ঘটনা তখন তাবিজ বলতে তুই আর দেখতে পারি জিনিসটা সেই ছিল ঘটনা। তো আমার জীবনে যে ঘটনা বলি হ্যাঁ, তো আমি আমার একটা ঘটনা বলি। আমি আমার এক চাচার সঙ্গে রাত করে না কবর জিয়াদ করতে মানে ফুবা হ্যাঁ মানে কথা বুঝি না আমার ফুবা জিয়াদ। তো আমরা জিয়াদ করতে করতে আমরা করে কি ওই পাশটা রাস্তা না একবারে কাদা কুদা ছিল তো বৃষ্টিপাতের দিন অফ ছিল। তো আমরা করে কি শ্মশান ঘাটে ওই রাস্তাতে মানে ঘুরে ঘুরে আসতেছি আমার জীবন ঘটনা বলি হ্যাঁ। তো আমার চাচা বলে যে এখান রাস্তা তো পুরোই ব্লক মানে কাদা কুদা আর কি এখান থেকে কীভাবে যাবো, তো চলো ভাতিজা আমার তো মানে বলতে ভাতিজা না ভাতিজা তাতেই বলতে না চলো মানে আচ্ছা কাকু কাকু চলো মানে এখানে মানে আমার চাচা বলতো আবার কাকু বলতো দৌড়ে আচ্ছা কাকু বলে বলতো কাকু চলো কাকু চলো এখান থেকে না ঘুরে মানে আমরা ওইখান থেকে ঘুরে যাই ওইখান থেকে ঘুরে যাবো ওইখান থেকে কোথায় কয় শ্মশান ঘাটে কয় শ্মশান ঘাটে দাদা ওইখান সরি দাদা ওখান থেকে যাবো ওখান থেকে গেলে কোনো সমস্যা না কি সমস্যা আমি আছি না তুমি কি ভয় পানি না দাদা এত রাত্রে করে তো আমার ভয় লাগতেছে কোনো কিছু হয়নি না না কি কিছু চাচু কাকু বলো যে কোনো কিছু হবে না চলো যাই এখান থেকে কারণ এখান থেকে দেখতো না কি অবস্থা কাদাগুলো তো যাওয়া যাবে না তো চলো এখান থেকে তো আমরা করলাম কি চাচা মানে আমি করলাম কি চাচার কথা অনুযায়ী ওইখান থেকে গেলাম আমি চাইতে যাইছিলাম একটু ভয় বের লাগতেছে ঘাটে কারণ যেহেতু চাচা ছিল তো আমিও শ্বাস করে যেতেছি হ্যাঁ। তো হাঁটতে 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 চাচার সাথে হইতেছে চাচা বলতেছে যে চাচির বলতেছে না আপনার মনে হইতেছে না যে আমাদের পিছন দিয়ে কি জানি হাঁটতেছে না তো আপনি একটু খেয়াল করেন। তো কিছু হাঁটতে হাঁটতে তার কাছে মনে হলো কি জানি পিছনে হাঁটতেছে। তো দেখতে পাই যে কবর থেকে ধোঁয়া তো জিরাপতি হ্যাঁ বসে একটু খেয়াল করে হ্যাঁ বসে না এটা কিন্তু এখানে লেখা নাই আমি আমার নিজের তো বলতেছি হ্যাঁ আপনার মনে আছে এখানে লেখা নাই আমি নিজেরটা যেটা আমার মনে পড়ছে বা মনে আছে আমার সাথে ঘটছে ওইটাই আমি দেখতে পাই না ভাই আমি দেখতে পাই বলছে দূর আমি দেখতে পারছি আমি কি যে কবরের থেকে যে একটা ধোঁয়া আমি যাচ্ছে বলে দাদা আপনি একটু খেয়াল করে দেখেন তো ওই কি ধোঁয়া না ও কো ধোঁয়া ওই কবরটার থেকে মানে শ্মশান ঘাটে একটা কবরের থেকে সমান ধোঁয়া পাইতেছে মনে হইতেছে যে কবরের ভিতরে কি আগুন লাগাই দিচ্ছে এরকম হইতেছে। তো আমি না ভয় পেয়েছি ওই চাচা তাতেই চলে যায় না না ভয় পেন পারবে না ওই চলে যায় দিকে আমার চাচার পর সাহস হ্যাঁ তো সামনে দেখলো যে সত্যি তো কবরেতে ধোঁয়া বইতেছে। তো কবর থেকে সমানে সমানে সত্যি কিন্তু ধোঁয়া বইতেছে লাগে যেন ওই যে বললাম না যে কবর থেকে আগুন ধরেছে। তো হঠাৎ করে দেখতে পাই যে আমাদের একটা পিছনে একটা লোক ঠিক কালো কাপড় ওই যেটুকু বললাম যে কালো কাপড় পরে সত্য ওদের আমি কিন্তু কোনো বাংলা যেটা হয়েছে কিন্তু সত্যি বলতেছি। তো কালো কাপড় পরে লোকটা না যে আমাদের দিকে তাকায় আসছে মুখটা দেখা যাচ্ছে। তো বলে যাই মেয়ে আপনি কি মাথাতে বল যে আপনি কি কয় আপনি কি মানে আপনি কি আপনারা কি আপনারা এখানে কি করেন আপনারা এই শ্মশান ঘাটে হিন্দু শ্মশান ঘাটে এখানে কি করেন কয় হিন্দু শ্মশান ঘাটে ভাই আমার চাচা বললো যে ভাই এরকম আমাদের রাস্তা কোনো জায়গা নেই কীভাবে যাবো এখান থেকে পুরা রাস্তা পুরা মানে কাদা কুদা আবার রাস্তা যাওয়ার কোনো এমন জায়গা নেই যে যাবো তো এখানে আমরা ভাই যেতেছি কয় আপনারা এখান থেকে কেন আসছেন যাই না এখানে আসা নিষেধ কয় আমরা তো যাই না কয় দ্রুত সময় এনতে যাওয়া এ কথা কইয়া ওই লোকটা করলো কি যেতেছে। তো যাওয়ার সময় লোকটা বলে গেল যে জীবন আর কোনো দিন আইবে না যদি আনতে হয় আপনারা আর বাঁচতে পারবেন না আমরা না একটু ভয় পেয়েছি আবার চাচা একটু আগ্রহ ভাই কী করেন দিয়া আপনারা কি বাঁচতে পারেন মানে আপনারা বাঁচতে পারেন মানে আপনি কি আমাকে মেনে ফেলবেন না তো দেখবেন যেটা বলতেছিলাম আমার কি বলছে যে মাঝে মধ্যে ক্যামেরা অফ হয়ে যায় তো এই জন্য আমি আবার ক্লিক করে আবার করতে হবে। তো আপনি একটু কিছু মনে করেন হ্যাঁ মাঝে মধ্যে অফ হয়ে যায় বা একটু সমস্যা হয় স্টোরেজ বেড়ে যায় তো ওইটা কেটে আমি এই জিনিস তো যে সমস্যা নেই আমার ঘটনা যেটা করতে তো ওই একটু রাগ হয়ে আছে যেটা বলতেছিলাম আমাকে বলে নিয়ে আপনি আমার মায়ের ফোনে ধমকি দিতেছে না এটা সত্য কথা আপনার বাঁচবে না এখানে একটা খারাপ কিছু আছে রাত্র করে এত করে যাচ্ছেন আপনারা আইয়েন না আসেন না এখানে আপনি ভালো লেগে করতেছে আপনার চলে যান তো লোকটা না হাতে হাতে না কিছু কোনো মিলে চলে গেল আমি দেখতে পেলাম লোকটা পিছিয়ে আর নাই লোকটা গায়ে আমি বললাম যে কাকু 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 দেখো তো একটু কিনা দেখো লোকটা এত সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে 2-3 সেকেন্ডের মধ্যে বা 5 সেকেন্ডের সর্বোচ্চ লম্বা রাস্তা কিন্তু সেই হঠাৎ গায়ে নাই পাশে না শুধু আসাম না আমাদের পিছন কোনো জায়গায় গায়ে লোকটা গেল তো দাদা বললো দাদা কাকু কথা বলে না চলো আমরা যাই চলে যাই। তো এই কথা বলে আমার সাথে সাথে আস্তে আস্তে হাঁটতে ওই শ্মশান ঘাটটা পার করে ভাবে ইনশাল্লাহ বাসায় এসে পড়ি। তো বাসায় এসে আমার আমল বলি যে আমি এরকম ঘটনা করছে আমি এরকম ওটা ভয় পাইছি আমি দেখলাম যে শ্মশান ঘাটের রূপে দেওয়া আমি না সরি আমি তাছাড়া প্রথমে দাদা হাতটা দেন না বলতে দাদা আমার সরি তাছাড়া না কাকু বলি আচ্ছা কাকু যে ওই যে জিনিসটা দেখলাম যে শ্মশান ঘাটের যে রূপে দেওয়া মানে
মানে শ্মশান ঘাটে মানে দূর শ্মশানের কবরে আর কি, শ্মশান ঘাটের ভিতরে মানে কবরের মধ্যে না হিন্দু কবরস্থান ছিল আর কি, এই জন্য বললাম কি শ্মশান ঘাট, অনেকেই বলে থাকে শ্মশান ঘাট, কিন্তু এটা কিন্তু হিন্দু কবরস্থান, আই মিন শ্মশান ঘাট যেটা আর কি। দেখো আমরা অত পেশারি না যাই, ঘটনা নিয়ে যেটা বলি, চাচার বলতে চাচা ওইটা কি সত্যি কি মানে সত্য ছিল, যেটা দেখলাম যে কবরের থেকে এই যে ধোঁয়া বেরোতেছে, ওটি সত্য ছিল? কয় হ্যাঁ দেখলাম তো এরকমই, কিন্তু কখনো কথা কখনো কাকু আমি তো অনেক জিয়ারত করতেছি, তুমিও যাচ্ছ, কখনো সত্যি কি হবো তো আমি কাকু বলবো, কাকু সত্যি বলবো কখনো কোনদিন দেখছো যে কবরের থেকে ধোঁয়া বেরোতেছে? না। ওই সত্যি কোনদিন দেখছো? না না। তাই আমার কাছে মনে লুকিয়ে থাকবে জানো, লাগে নাকি কবরের মধ্যে কি জানি আগুন ধরে দিচ্ছে, কবরের ভিতরে কি জানি আগুন ধরে, তাই না কহ এরকম ধোঁয়া বেরোতেছে, মানে মনে হয় কবরের দিকে যে আগুন ধরেছে, আগুন ধরে দেওয়ার উপরে যে নিজের আগুন ধরে দেওয়ার উপরে ধোঁয়া বের ঠিক এরকম, মানে অনেক মানে ধোঁয়া একটু না অনেক ধুম ধুপ টুপ টুপ করে ধোঁয়া বেরোতেছে। হ্যাঁ, ধোঁয়াটা এত না লাগে জানেন, ওই কবরটা মনে করেন ধোঁয়ায় মানে অন্ধ হয়ে গেছে, মানে ভরে গেছে আর কি অবস্থা। হ্যাঁ, একটা কবরে আমরা অন্য সমস্ত কবর ওই একটা কবরের মধ্যে ধোঁয়া হইতেছে। তো ওই কবরে যেখানে যে আমরা দেখলাম ধোঁয়া পাইতে, ওই কবরের পাশাপাশি ওইখানে দেখলাম ওই লোকটাই। তো লোকটা আমাদের বললো যে সাবধান, এখানে আসতে না, আপনার আসতে পরবর্তী যখন না হয় তা আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তো ওই ছিল ঘটনা কি, আশা করছি আপনার কাছে এই ঘটনাটি হলো ভালো লাগছে, ঠিক আছে? তো আমার জীবনে কিন্তু সত্য একটা ঘটনা আপনার সাথে বললাম, ঠিক আছে? জানি না আপনার কাছে কতটুকু সত্য মনে হয়েছে বা কতটুকু আপনাদের সাথে বুঝাতে পারলাম। যদি একটু হলেও যদি আপনার কাছে হরর মনে থাকে, আপনার ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর আমার জীবনে কিন্তু আরো অনেক ঘটনা আছে। হ্যাঁ, তো চাচার সাথে অনেক ঘটনা, যেমন তারপর বলি যদি পরবর্তী যে ঘটনা অনেকেই নাকি সত্যি সত্যি বলি যে আমাদের শাহবাজের দিকে কবরস্থানটা আমি একদিন আপনাদের রাত করে যেয়ে দেখাবো, ভিডিও করে দেখাবে, দেখি চেষ্টা করি বই স্বার্থ নিয়ে আমি দেখেন, যদি আপনারা এটাতে 100 লাইক করে দেন, যদি 100 লাইক করে দেন আর 600 ভিউজ এনে দেন, 600 ভিউজ আর 100 লাইক, আচ্ছা 100 লাইক করে দেন, মানে 100 লাইক করেন দিস ভিডিওতে, আমি অবশ্যই রাত করে আমি 9টা 10টা দিক না যে আমি ভিডিও করবো, আমার এক বন্ধুকে নিয়ে ভিডিও করে আমি আপনাদের দেখাবো যে কোন খবরটা ছিল, হ্যাঁ, এবং কোন খবরটা দিয়ে আমরা এখন দেখতে পারছি, হ্যাঁ, এটা আমাদের দেখাবো সত্যি, মানে জানি না ওটা কি ধোয়া উঠে দেখা দেবে, কিন্তু খবরটা কোনটা বা কোনখান থেকে আমরা গেছি, কিভাবে আসছি, বা ওই লোকটা কোনখান দিয়ে দাঁড়াইছিল, বা খবরটা কোনখান থেকে ধোয়া আসছিল বা হয়েছিল আমাদের সাথে, মানে ঘটনা কোনখান থেকে এক্স্যাক্টলি ওইটা আমাদের আশা করবো। হ্যাঁ, তো যা আপনারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আর ভিডিওটি ভালো ভিডিও লাইক দেন। আর তখন থেকে আসলে অনেকেই নাকি শুনতে পায় যে মানে শুনতে পায় আত্মহত্যা দর্শক থেকে, মানে ওখান থেকে যখন যাতায়াত করে অনেকেই শুনতে পায় যে এখান থেকে অনেক শব্দ, কান্না শুনতে হয়, যে হ্যাঁ মানে শ্মশান ঘাটটা দিক দিয়ে বিশেষ করে মানুষের যে মুসলমান ওইখান থেকে না, অবস্থান যে শ্মশান ঘাটটা ওখান থেকে, মানে ওখান থেকে না সুন্দর মানে শোনা যায় আর কি, যে কান্না শব্দ, চিৎকার শব্দ, রাত করে মানে কি জানেন ডাকে ডাকে এরকম অবস্থা, হ্যাঁ এরকম শব্দ শোনা পায়। আমি কখনো শুনিনি, সত্যি কথা আমি মিথ্যা বললাম, আমি শুনি না, কিন্তু অনেকেই শুনছে, তাদের মুখে আর কি শুনছি, এবং তাছাড়ার মুখেও শুনছি যে কি শুনতে পায়। তো তারা দেখবি সব আমরা ওইখান থেকে গেছি, তো কতটা রিস্ক নিয়ে আসছি, বলছে ওই লোকটা বললো যে এখান থেকে পরবর্তী যান আপনারা বিপদে পড়বেন, এই বললো। যাই হোক, আশা করছি আপনার কাছে এই আজকে এপিসোডটা ভালো লাগছে, যদি একটু ভালো লাগে থাকে ভিডিও লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আপনার অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেখা হবে নতুন এক ভিডিও। আল্লাহ হাফেজ, আর সাবস্ক্রাইব করেন, হ্যাঁ।